আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ডুম্বুর বাঁধের গেট আপনা আপনি খুলেছে দাবি ভারতের। এদিকে বিএনপির সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের বৈঠক। জানাবো বাংলাদেশে এখন লেভেল প্লেইং ফিল্ড হতে যাচ্ছে বলছেন খসরু। পাখির মতো গুলি করে মানুষ হত্যা ইতিহাসের চরম ন্যক্কারজনক অধ্যায় বলছেন নুরুল। মৌলভীবাজারে বিপদসীমার উপরে নদ নদীর পানি, নিম্ন অঞ্চল প্লাবিত। এবং সর্বশেষ জানাবো অর্থের বিনিময়ে ভারতে আশ্রয় নেওয়ার অভিযোগ প্রভাবশালী বাংলাদেশিদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডুম্বুর বাঁধের গেট আপনা আপনি খুলেছে দাবি ভারতের। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট স্বয়ংক্রিয়ভাবে খুলেছে দাবি বলে করেছেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। অভিষেক সিং বলেন, ডুম্বুর বাঁধে 3টি গেট রয়েছে। পানির স্তর সমুদ্রপৃষ্ঠ থেকে 94 মিটার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে গেটগুলো খুলে যায় এবং অতিরিক্ত পানি বেরিয়ে যেতে থাকে। আবার পানির স্তর 94 মিটার হয়ে গেলে নিজে থেকে বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে মানুষকে কোনো কাজ করতে হয় না। এবারও তাই হয়েছে। এখানে বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ কোনো কিছুই করেনি। বাঁধে মোট 3টি গেট রয়েছে। বুধবার 2টি গেট সম্পূর্ণভাবে খুলে যায় এবং একটি গেট অর্ধেক খুলেছিল। এখন 2টি গেট খোলা রয়েছে বলে জানান তিনি আরো বলেন, এটা এমন নয় যে প্রথমবার এই গেট খুলেছে, এর আগেও বহুবার পানির স্তর বৃদ্ধির ফলে গেট খুলেছিল। এটি অত্যন্ত সাধারণ বিষয়। বিশ্বের সব জলবিদ্যুৎ প্রকল্পের গেট এভাবে স্বয়ংক্রিয়ভাবে খুলে। এই বিষয়টি নিয়ে অনেক জায়গায় থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, ত্রিপুরা জুড়ে অতি ভারী বৃষ্টির প্রেক্ষিতে রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প গোমতী জেলার ডুম্বুর জলাশয়ের পানি ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের মধ্যে এমন দাবি করলেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। প্রসঙ্গত, ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে, বাংলাদেশের 120 কিলোমিটারও বেশি উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার প্রায় 30 মিটার বাঁধ বা বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে। বিএনপির সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের বৈঠক। বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশটির হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে দুই দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কে আলোচনা এসেছে। এছাড়া স্বাধীনতা, সার্বভৌমত্ব অনুক্ষণ রেখে এবং পারস্পরিক সুসম্পর্ক, শ্রদ্ধা ও সম্মান রেখে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যেতে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে এখন লেভেল প্লেইং ফিল্ড হতে যাচ্ছে বলছেন খসরু। বিএনপি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে দীর্ঘদিন লেভেল প্লেইং ফিল্ড অনুপস্থিত ছিল, এখন লেভেল প্লেইং ফিল্ড হতে যাচ্ছে। আমির খসরু বলেন, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আমাদের দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করেছি। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সবকিছু আলোচনা এসেছে। আমাদের সকলের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা হয়েছে। আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমাদের পুরো দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কি করতে পারি পুরো অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছি। মূলত ব্যবসা বাণিজ্যের ভিত্তিটা হলো কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তি, যা বাংলাদেশের অনেকদিন অনুপস্থিত ছিল, যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, যার কারণে কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আমরা আলোচনা করেছি বাংলাদেশে এখন লেভেল প্লেইং ফিল্ড হতে যাচ্ছে। এই লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে একে অপরকে সহযোগিতা করব। তিনি বলেন, বাংলাদেশে যে পররাষ্ট্রনীতি, জাতীয়তাবাদী দলের যে পররাষ্ট্রনীতি, সকলের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিতে চাই। সব ধরনের সহযোগিতা সহ কিভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমরা মনে করি সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতার দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। বন্যা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বন্যা ইস্যুতে দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। আমি আগামীকাল যাব। এখন বন্যা নিয়ে কথা বললে ইস্যুটা ডাইভার্ট হয়ে যাবে, আমি তো বলতে পারি, কিন্তু আজকের ফোকাস তো থাকবে না। প্রত্যেকটা মিটিং একটা ভবিষ্যৎ আছে না, আপনারা তো রিপোর্ট করবেন বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। আজকের মিটিংটা একটা গুরুত্বপূর্ণ মিটিং, একটা পরিবর্তিত প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ মিটিং, সুতরাং এটাকে আপনারা ফোকাস করবেন। পাখির মতো গুলি করে মানুষ হত্যা ইতিহাসের চরম ন্যক্কারজনক অধ্যায় বলছেন নুরুল। ছাত্রদের আন্দোলনে পাখির মতো গুলি করে মানুষ হত্যা পৃথিবীর ইতিহাসে চরম ন্যক্কারজনক একটি অধ্যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণে আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, ছাত্র জনতার
গণ আন্দোলনের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিবাদী অপশক্তির কবল থেকে মুক্ত হয়েছে। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যারা নরপিশাচের মতো ছাত্র জনতার হাজার হাজার লাশ ফেলেছে, জাতি তাদের কখনোই ক্ষমা করবে না। এইসব হত্যাকারীদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে। দীর্ঘ 16 বছর ধরে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সন্ত্রাসী ও প্রশাসন নির্দয়ভাবে অগণতিক মানুষকে হত্যা করেছে। তিনি বলেন, ক্ষমতার শেষের দিনেও এই ফ্যাসিস্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের 18 কোটি মানুষই হত্যা করতে চেয়েছিল। ছাত্র জনতার প্রতিরোধ আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র জনতা গণ অভ্যুত্থান শাহাদাত বরণকারী সব শহীদদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ। মৌলভীবাজারে বিপদসীমার উপরে নদ নদীর পানি, নিম্ন অঞ্চল প্লাবিত। ধোলাই নদী ছাড়া সবগুলো প্রধান নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারে কমতে শুরু করেছে পানি। উপরিভাগ বন্যার কিছুটা উন্নতি হলেও নিম্ন অঞ্চল রাজনগর উপজেলা সদর সহ বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এখনো কোমর সম পানিতে নিমজ্জিত। এদিকে উপজেলার সদর ইউনিয়নের ময়না দোকান নামক স্থানে মাছ ধরতে এসে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন হৃদয় মিয়া নামে এক যুবক। উজানের ঢলের পানি ও টানা বর্ষণে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও জুড়িসহ অন্যান্য উপজেলার 72টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। মনু নদীর 6টি স্থানে ও ধোলাই নদীর 4টি স্থানে বন্যা প্রতিরক্ষা বাঁধ ভেঙে বেশি আক্রান্ত হয় রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জের কয়েকটি ইউনিয়ন। বন্যা আক্রান্ত মানুষকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, বোট সহ উদ্ধার ও বিভিন্ন রকম সহযোগিতা করছে। 22 আগস্ট মৌলভীবাজার কুলাউড়া সড়কের যান চলাচল বন্ধ থাকলেও ওই দিন রাত থেকে কিছু যান চলাচল শুরু করেছে। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা সমকালকে জানান, উপজেলা সদর এখনো পানিতে নিমজ্জিত থাকলেও পানি কমতে শুরু করেছে। তবে কাউরিয়াদিঘি, হাওড়পাড়ের পাঁচগাঁও, ফতেপুর ও উত্তরবাগ ইউনিয়নের নিম্ন অঞ্চলের বেশ কিছু গ্রাম নতুন করে প্লাবিত হচ্ছে। কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জানান, বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছেন। রাজনগর উপজেলার মেদিনগর মহল গ্রামের ছানাওয়ার মিয়ার ছেলে হৃদয় মিয়া গতকাল দিবাগত রাতে জাল দিয়ে মাছ ধরতে আসে সদর ইউনিয়নের ময়নার দোকান এলাকায়। রাত 1টার দিকে ঝুঁকি জাল খেয়েও দেওয়ার সময় তিনি পানিতে পড়ে আর উঠতে পারেনি। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদিনী মহল গ্রামের হৃদয় অনেকের সঙ্গে জাল নিয়ে মাছ ধরতে আসেন ময়নার দোকান এলাকায়। মাছ ধরতে জাল উড়িয়ে ফেলার সময় তিনি পা ফসকে পানিতে পড়ে যান। তীব্র স্রোত থাকায় তিনি আর উঠতে পারেনি। এই বিষয়টি সঙ্গে সঙ্গে রাজনগর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা সিলেটের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করেন। তারা আজ শুক্রবার সকালে এসে উদ্ধার অভিযান শুরু করে। আশপাশ এলাকা খুঁজে নিখোঁজ ব্যক্তিকে না পেয়ে সিলেটে ফিরে যায় ডুবুরি দল বলে জানিয়েছেন রাজনগর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ম্যানেজার আলী হোসেন। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার শুক্রবার চাকমায়ের সত্যতা নিশ্চিত করেছেন। অর্থের বিনিময়ে ভারতে আশ্রয় নেওয়ার অভিযোগ প্রভাবশালী বাংলাদেশিদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রভাবশালী বাংলাদেশের অনেকেই অর্থের বিনিময়ে ভারতে আশ্রয় নিচ্ছেন এমন অভিযোগ উঠেছে। প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ থেকে নিরাপদে ভারত পৌঁছে দিতে একাধিক চক্র কাজ করছে। আশ্রয় প্রার্থী ব্যক্তির আর্থিক সঙ্গতি ও সামাজিক পরিচিতি বুঝে টাকা নিচ্ছে চক্র। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ইতিমধ্যে চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। আনন্দবাজার জানায়, অর্থের বিনিময়ে ইতিমধ্যে বাংলাদেশের একজন সংসদ সদস্য সপরিবারে ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের অনুসন্ধানে উঠে এসেছে, ওই সংসদ সদস্য মেহেরপুর উপজেলার কাশারি বাজার থেকে ভারতীয় সীমান্তবর্তী কাথুলি বাজারে যোগাযোগ করেছিলেন। নাদিয়ার করিমপুর 2 ব্লকের রাউতবাদী গ্রাম থেকে তার কাছে মাথাপিছু 1 লাখ রুপি করে দর জানানো হয়। এছাড়া তারা যতদিন নিরাপদ আশ্রয়ে থাকবেন ততদিন সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকতে মাসে 10 লাখ রুপি করে দিতে হবে। দর কষাকষি পরে সীমান্ত পার হতে মাথাপিছু 70,000 এবং আশ্রয়ের জন্য মাসে 5 লাখ রুপিতে চুক্তি হয়। একদিনে অপেক্ষার পর কাথুলি ও কালুবেড়িয়া হয়ে কাঁটাতারের বেড়া নিয়েই ভারতের এমন একটি গ্রামে আশ্রয় নেন ওই সংসদ সদস্য ও তার পরিবার। বাংলাদেশে পশ্চিমবঙ্গ চক্রের 2 জন সদস্য 24 ঘন্টায় এই অপারেশন সফল করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আনন্দবাজার কাথুলিবাজার এলাকার ব্যবসায়ী শেখ নাজিমের বক্তব্য প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা এসব এলাকা হাতের তালুর মতো চিনি। কোথায় কাঁটাতার আছে, কোথায় নেই সব মুখস্থ, কোথায় পাচারকারী কাঁটাতার কেটে রেখেছে সেটাও জানি। নাজিম বলেন, এই বর্ষার ভৈরব নদীর টৈটম্বুর নদী পুরো খোলা। এদেশ থেকে যারা ও দেশে যেতে চাইছে ভারতীয় আর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি আমরা, বাকি দায়িত্ব ওদের। পারাপারে কে কত নিচ্ছে জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ঝুঁকি 2 পক্ষেরই রয়েছে, তাই টাকার ভাগাভাগিও সমান সমান। পশ্চিমবঙ্গের দেবাংশু পরিবর্তিত নাম বলে কাঁটাতার পার হয়ে আমাদের চাষের জমি আছে, রোজ যাতায়াত করি। ওদিক থেকে বেশ কয়েকজন পরিচিত আত্মীয় স্বজন ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি, রাখার দায়িত্ব আমাদের নয়। সেটা দেখে অন্য লোক বিএসএফ পুলিশের নজর কিভাবে এড়াচ্ছেন জানতে চাইলে দেবাংশু বলেন, বিএসএফ এখন খুব সজাগ, সেটা ঠিক, তবে গ্রামে আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক, তাই কাউকে আশ্রয় দিয়েছি জানলে কেউ মুখ খুলবে না। কাজটা অর্থনৈতিক। আনন্দবাজার প্রতিবেদক দৃষ্টি আকর্ষণ করলে ওই যুবক বলে, ওই দেশ থেকে যারা আসছে তারা তো সত্যি বিপদে পড়েছে। বিপদে মানুষকে আশ্রয় দেওয়া তো মানুষের
রাষ্ট্রেরই কর্তব্য এমন মন্তব্য করার আনন্দবাজার দেবাংশুকে দার্শনিক আখ্যা দেয়। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আওয়ামী লীগের ঘনিষ্ঠ সমর্থকরা এখন বাংলাদেশের আন্দোলনকারীদের নজরে। হাসিনার আমলে অনেক প্রভাবশালী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। রাজনীতিতে যুক্ত না এমন মানুষদেরও জরুরি প্রয়োজনে ছাড়া দেশে ছাড়ার অনুমতি দিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দেশের ভাবমূর্তি ঠিক রাখতে সংখ্যালঘুদের দেশ ছাড়ার ক্ষেত্রেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তারপরে অনেক নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই যে কোনো দেশে ছেড়ে ভারতে আশ্রয় নিতে চাচ্ছেন বলা হয় প্রতিবেদনে। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশে নিয়ে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা এবং বিএসএফ শঙ্কিত উল্লেখ করে আরো বলা হয়, ইতিমধ্যে টহল জোরদার করা হয়েছে। বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে অর্জ বলেন, অনুপ্রবেশে সব রকম তথ্য রাখার চেষ্টা করছে বিএসএফ। বেশ কয়েকটি অবৈধ অনুপ্রবেশ ঠেকিয়েছে জওয়ানেরা। বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতির খবর নেই। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কতটা সক্রিয় জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক যোগাযোগ কর্নেল শফিউল আলম পারভেজ আনন্দবাজার অনলাইনকে বলেন, যারা রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযুক্তের বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে। বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরাও দেশে যাতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায় তার জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো। আনন্দবাজারকে বলে শফিউল আলম, গত 7 আগস্ট বর্ডার গার্ড বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতায় বিদায় পরবর্তী পরিস্থিতি কিছু দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।